আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাবিবান জাফির টিসের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী বাংলা বইয়ের কবিতা শ্রাবণে। চলো ভিডিওটি শুরু করা যাক। শ্রাবণে লিখেছেন সুকুমার রায়। চলো আমরা কবিতাটা একটু পড়ি। জল ঝরে সারাদিন সারা রাত, অপুরাণ নাম তার বাদলার ধারাপাত। আকাশের মুখ ঢাকা ধোয়া মাখা চারিধার, পৃথিবীর সাত পিঠে ঝমাঝম বাড়িধার। স্নান করে গাছপালা প্রাণ খোলা বর্ষায়, নদী নালা ঘোলা জল ভরে উঠে পরশায়। উৎসবে ঘনঘোর উন্মাদ শ্রাবণে, শেষ নাই বর্ষার প্লাবনে। জলে জলে জলময় দিক ঢলমল, অবিরাম একই গান ঢালো জল। ধুয়ে যাও যত তাপ ঝরঝর গ্রীষ্মের, ধুয়ে যাও রোদের স্মৃতিটুক বিশ্বের। শুধু যেন বাজে কোথায় নিঝুম ধুক ধুক, ধরণীর আশা ভরা ধরণীর সুখ দুঃখ। শব্দার্থগুলো আমরা পড়ি। অপুরাণ নাম তার বাদলার ধারাপাত, অর্থাৎ গণিতের নামতা পড়তে বোঝায় গুণ করার ধারাবাহিক তালিকা। সাত বাড়িধার জলের ধারা, উন্মাদ অর্থাৎ উন্মত্ত বা ক্ষিপ্ত, জরাট অর্থাৎ কাতর, নিঝুম অর্থাৎ নিঝুম। পাঠ পরিচিতি। চলো আমরা একটু পাঠ পরিচিতি পড়ি। শ্রাবণে কবিতা সুকুমার রায়ের খাই খাই ছড়া গ্রন্থের অন্তর্ভুক্ত। শ্রাবণের কবিতাটি কোন গ্রন্থ থেকে? সুকুমার রায়ের হলো খাই খাই ছড়া গ্রন্থের অন্তর্ভুক্ত। গ্রীষ্মের দাবাদায় জর্জিত প্রকৃতি অবিরাম বর্ষা স্নান করে সজীব ও প্রাণবন্ত রূপ ধারণ করেছে। কবিতায় এই ছবি আঁকা হয়েছে। বর্ষার জলে গাছপালা নদী নালা থেকে শুরু করে রুক্ষ প্রকৃতি মুহূর্তে জলে পরিপূর্ণ হয়, প্রকৃতিতে প্রাণের সঞ্চার ঘটে। গ্রীষ্মকালে রোদের চিহ্ন ধুয়ে মুছে প্রকৃতি এই সময় নতুন রূপ ধারণ করে। এভাবে ঋতুর পালা বদল এর মতো মনের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ পালা বদল ঘটে। কবি পরিচিতি। শিশু কিশোর পাঠকদের কাছে সুকুমার রায় একটি প্রিয় নাম। তার আদি পৈতৃক নিবাস ময়মনসিংহ জেলায়। বাংলা সাহিত্যে তিনি অমর হয়ে আছেন প্রধানত রসের কবিতা, হাসির গল্প, নাটক ইত্যাদি শিশুতোষ রচনার জন্য। আবল তাবল, হযবরল, পাগলা, দাস প্রভৃতি তার অতুলনীয় রচনা। তার পিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী একজন বিখ্যাত শিশু সাহিত্যিক, কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও খ্যাতিমান সাহিত্যিক। সত্যজিৎ রায় তার পুত্র। সুকুমার রায়ের জন্ম কলকাতায় 1887 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1923 খ্রিস্টাব্দে। নমুনা প্রশ্ন, বহু নির্বাচনিক প্রশ্ন। চলো আমরা 1 নম্বরটা একটু পড়ি। শ্রাবণে কবিতা। শ্রাবণের জল অবিরাম কিসের মতো ঝরে? সঙ্গীতের মতো, কোলাহলের মতো, গণিতের মতো, নামতার মতো। উত্তর হবে সঙ্গীতের মতো। শ্রাবণ কবিতা অবিরাম একই গান বলতে কি বোঝানো হয়েছে? বর্ষার প্লাবন, নদীর ঘোলা জল, একটানা বৃষ্টি, সঙ্গীত সন্ধ্যা, একটানা বৃষ্টি। উত্তর হবে একটানা বৃষ্টি। বর্ষার মুখর দিকে অরণ্যের কেয়া শিয়ারায়, রৌদ্রদগ্ধ ধানক্ষেত আস্থার স্পর্শ পেতে চায়। উদ্দীপকটি শ্রাবণের কবিতার কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? অবিরাম বৃষ্টি, মেঘলা আকাশ, বৃষ্টিশান্ত প্রকৃতি না গ্রীষ্মের তাপহ্রাস? গ্রীষ্মের তাপহ্রাস। বৃষ্টি এলো কাশ বনে, জাগলো সারা ঘাস বনে চরণটি ভাবপথ্য শ্রাবণ কবিতার কোন পঙ্গতে প্রতিফলিত হয়েছে? অপুরাণ নাম তার বাদলার ধারাপাত, আকাশের মুখ ঢাকা ধোয়া মাখা চারিধার, স্নান করে গাছপালা প্রাণ খোলা বর্ষায়, নদী নালা ঘোলা জল ভরে উঠে ভরসায়। অপুরাণ নামতা বাদলার ধারাপাত। উত্তর হবে অপুরান্ত নামতা বাদলার ধারাপাত।
সৃজনশীল প্রশ্ন। উদ্দীপক 1। আজিকার রোদে ঘুমিয়ে পড়েছে ঘোলাটে মেঘের আরে, কেয়া বন পথে স্বপ্ন বুনেছে ছল ছল জলধারে, কাহারে জিরিয়া কদম শাখায় নিঝুম নিরালয়, ছোট ছোট রেণু খুলিয়া দিয়েছে অপূর্ত কলিকায়। উদ্দীপক 2। কেবরঙ্গিল কাঁথায় মেলিয়া বুকের স্বপ্নখানি, তার ভাষা দেয় দ্বিগল সুতায় মায়াবী আখার টানে। চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ক। শ্রাবণ কবিতা প্রাণ খোলা বর্ষায় কে স্নান করেছে? উত্তর, শ্রাবণ কবিতা প্রাণ খোলা বর্ষায় গাছপালা স্নান করেছে। খ। উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, উন্মাদ শ্রাবণ বলতে শ্রাবণ মাসের বৃষ্টির অপ্রতিরোধ ও উদ্যম গতিতে বোঝানো হয়েছে। শ্রাবণ মাসে যখন অবিরাম ধারা বৃষ্টি ঝরে, তখন চারিদিকে জলরাশি ও বাতাসের বেগে এক ধরনের মহত্তা বা উন্মাদনা তৈরি হয়। এই কবিতা বৃষ্টির কোনো শেষ নেই এবং তার প্রকৃতির ওপর এক ধরনের প্রবল প্রভাব বিস্তার করে, যা কবির চোখে শ্রাবণে উন্মাদ উৎসবের মতো মনে হয়েছে। গ। উদ্দীপকে 1-এর শ্রাবণ কবিতা বর্ণিত বর্ষার কোন দিকটি চিত্রিত হয়েছে বর্ণনা কর। উত্তর, উদ্দীপক 1 শ্রাবণ কবিতা বর্ণিত বর্ষার প্রকৃতিতে সজীবতার আশার দিকটি চিত্রিত হয়েছে। শ্রাবণ কবিতায় আমরা দেখি বৃষ্টির আগমনে রুক্ষ প্রকৃতি সজীব হয়ে ওঠে, গাছপালা বৃষ্টির জলে স্নান করে প্রাণ ফিরে পায় এবং নদী নালা নতুন জলে ভরে ওঠে। ঠিক একইভাবে উদ্দীপক 1-এ দেখা যায় মেঘলা আকাশে বৃষ্টির ধারায় কেয়াবন স্বপ্নে বিভোর এবং কদম শাখায় নতুন কলি বিকশিত হচ্ছে। উভয় ক্ষেত্রে বর্ষার প্রকৃতির জড়তা কাটিয়ে নতুন প্রাণের সঞ্চয় এবং সৌন্দর্যের বিকাশ ঘটেছে। এই সজীব ও স্নিগ্ধ রূপটি উদ্দীপক ও মূল কবিতার সাধারণ বৈশিষ্ট্য। ঘ। উদ্দীপক 2-এর ভাব শ্রাবণ কবিতা শেষ চরণে প্রতিফলিত হয়েছে কি? যুক্তিসহ বিচার কর। উত্তর, না। উদ্দীপক 2-এর ভাব শ্রাবণ কবিতা শেষ চরণে প্রতিফলিত হয়নি। যুক্তি। উদ্দীপক 2-এ দেখা যায় মানুষের সৃজনশীলতা এবং আবেগের বহিঃপ্রকাশ, যেখানে কেউ রঙিন গাথায় নিজের স্বপ্ন বুনে তাকে রূপ দান করেছে। এটি মূলত মানুষের মনের মাধুরী মিশিয়ে তৈরি করা কোনো শিল্পকর্মের ইঙ্গিত দেয়। অন্যদিকে শ্রাবণ কবিতার শেষ চরণগুলো প্রকৃতিতে এক গভীর নিঃশব্দ একাকী অনুভূতির কথা বলা হয়েছে। কবি এখানে বৃষ্টি শব্দের আড়ালে অন্তরে কোনো এক নিঝুম ধুক শব্দ বা একান্ত ব্যক্তিগত হাহাকার বা স্মৃতির কথা বুঝেছেন। উদ্দীপকের ভাবটি হচ্ছে কর্মমুখর ও সৃজনশীল স্বপ্ন দেখা, আর কবিতার শেষ অংশের ভাবটি হচ্ছে নিঃসঙ্গতা, বিষাদময় স্মৃতির রোমন্থন। সুতরাং উদ্দীপক 2-এর কর্মময় সৃজনশীলতার ভাব কবিতার শেষ চরণের কবির নিঃসঙ্গ ভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। চলো আমরা বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী অধ্যায় সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।